প্রেগনেন্ট ছিল তাদের এখন বেবি হয়তো হওয়ার টাইম হয়ে আসতেছে। আর আমার এই অবস্থা আমার জন্য যে কতটা কষ্টের এটা বলার মতো না। প্রতি তো আমি শুধু লুকায় রাখি, নিজের কষ্টটা ঢুকায় রাখতেছি আর উপরে শুধু ফিনিশিং দিয়ে চলতেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আপনারা যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন, ভালো থাকবেন এই কামনা করি। তো আজকে বহুদিন পর এইভাবে একেবারে সামনাসামনি কিছু বলার জন্য আপনাদের সামনে এসেছি। তো আসলে বলার সময়টা অনেক আগেই হয়েছিল। তো সেই সময়টা আসলে আমরা আসিনি। তো অবশেষে আসতে বাধ্য হলাম। তো আজকে আসলাম। আপনারা হয়তো চিন্তাই করতে পারতেছেন না যে কী বলবো। তো অনেকে তো অনেক কিছুই আমাদের সম্বন্ধে চিন্তা করে বসেই আছেন আসলে। আর আমরা যে কী পরিস্থিতিতে আছি সেটা একমাত্র আমরাই জানি। আর আপনারা তো ভালো করেই জানেন যে আমরা আইভিএফ করতে চেন্নাইতে গিয়েছিলাম এবং তার পরবর্তীতে আর কোনো আপনারা নিউজ পাচ্ছেন না। এই জন্য অনেকেই বারবার আমাদেরকে প্রশ্ন করতেছে যে তোমাদের আইভিএর খবর কি, কি অবস্থা, কয় মাস চলে, তারপরে বেবির কি খবর, তো ইত্যাদি ইত্যাদি এই সমস্ত জিনিস নিয়েই মানে কি প্রশ্ন করে, কিন্তু আমরা জিনিসগুলো মানে ইগনোর করে যাই। তো ইগনোর করে যাই আসলে আমাদের রেজাল্টটা কি বা আমরা কি পরিস্থিতিতে আছি সেই জিনিসটা আসলে আপনারা আসলে মানে আহ, মানে একটা ভিতরে তাদের আপনাদের চলতেছে। তবে আরেকটা জিনিস আমি খেয়াল করলাম যে আমরা যেহেতু আইভিএফ করেছি, তো তারপরে কিন্তু মানে মাঝখানে অনেকদিন অনেকেই কোনো প্রশ্ন করেনি। তো এগুলো প্রশ্ন এখন যদি বেশি আসতো এটা স্বাভাবিক। হ্যাঁ, প্রায় একেবারে শেষের দিকে আইভিএফ জার্নি, মানে বেবি, হ্যাঁ মানে বর্ন হওয়ার, তো এটা স্বাভাবিক চলেই আসে। তো আসলে আজকে আমরা আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা শোনাবো, সেটা হচ্ছে আমাদের জীবনের যে খুব চরম মুহূর্ত আহ, থেকে আমরা এই পজিশনে আছি। তো সেই জিনিসটাই আমি আপনাদেরকে আজকে এক্সপ্লেন করব। তো আসলে আপনাদেরকে আমরা একটা ঘটা করে একটা খুব ভালো একটা সংবাদ দিতে চেয়েছিলাম যে একটা ভালো সংবাদ দিয়েই দেশে এসে আপনাদেরকে ভালো সংবাদ দিব। তো আসলে দেওয়া হয়নি। তো দেওয়া হয়নি আসলে আমাদের যা ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে চেন্নাইতেই ঘটনা ঘটে গেছে। শেষ আসার আগের দিনেই কিন্তু শেষ ঘটনা ঘটাই আমরা চলে এসেছি। তো এই জিনিসটা আমরা আপনাদেরকে বলতে পারিনি। আর মাইন্ডের অবস্থা এত খারাপ ছিল, এত পেরেশানির ভিতরে ছিলাম। আর আমার ওয়াইফকে যে আমি কীভাবে নিয়ে এসেছি সেটা একমাত্র আল্লাহ পাক আর আমরা ছাড়া কেউ জানে না। আর আইভিএফ জার্নি আসলে আমাদের এটাই প্রথম না, এরকম দুই একবার আমরা তো আইভিএফ করেছিলামই। তবে আমরা এবার একটা খুব আশার বাণী পেয়েছিলাম, বা আপনারা ভালো করে জানেন যে আমাদের আইভিএফ জার্নিটা এবার খুব খুব ভালো ছিল। আর সবচেয়ে যেটা বড় কথা যে কলকাতায় তো আমরা দুই তিনবার করেছি, কিন্তু সেখানে তো আমরা ফেইলর। তো চেন্নাইতে যাওয়ার পরে একটা মনোবল ছিল, মাইন্ডটা অনেক অনেক ফ্রেশ ছিল এবং অনেক অনেক আস্থা ছিল যে মানে এখানে সব কিছুই বেশি, যে যেটা বড় বড় কথা যে আমরা জানতাম যে চেন্নাইতে চিকিৎসা ব্যবস্থাটা ভালো, এটা একটা আত্মবিশ্বাস। আর আরেকটা জিনিস যে এখানে এত বেশি খরচ আর এত বেশি মানে কষ্টকর মানে জিনিস, আপনারা তো ভালো করে দেখেন যে চেন্নাইতে সব কিছু ঠিকমতো পাওয়া যায় না যেটা কলকাতায় পাওয়া যায়। কিন্তু আমরা জানতাম ট্রিটমেন্টটা অনেক ভালো, অবশ্যই ট্রিটমেন্ট ভালো হয়েছিল, সব কিছু ঠিকই ছিল এবং আমরা বহুদূর এগিয়েছিলাম। তো আমরা অনেক দিন ছিল এবং অনেক দিন ছিলাম, প্রায় 3 মাস 3.5 মাসের মতো, আপনারা তো জানেনই। তো আসলে আমার ওয়াইফের মনটা খুবই খারাপ। তো খারাপ মানে কি খারাপ, তো সেটা তো আসলে সে কয়দিন ধরে আসলে কান্নাতে উঠতেই পারেনি। তো এখন তো প্রায় তারপরে 4 মাস হয়েই গেল, অলরেডি 4 মাস পরেই গেল। তো কি বলবো, তো শেষ পর্যন্ত আসলাম আপনাদের দাপাদাপিতে। তো আমরা এত বেশি এক্সাইটেড ছিলাম আর এত বেশি আমরা মানে এখানে শ্রম গেছে আমাদের, বিশেষ করে। আর চেন্নাই আসলে ভাষাভাষীর একটা ব্যাপার আছে, যেহেতু আমরা বেঙ্গলি, আমাদের বেঙ্গলি ভাষা, সেখানে হিন্দি তো একটু একটু বুঝে, আর তামিল ভাষা আর ইংলিশ। তো সবখানেই মানে আমাদের এত কষ্ট গেছে, জার্নিটা এত কষ্ট যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আসলে তারপর সেইভাবেই কিন্তু প্রতিকূল এবং জিনিসপত্র পাওয়া যায় সেভাবে করেই কিন্তু কষ্ট করে সেখানে ডক্টর দেখাতে শুরু করে যাবতীয় সবখানেই কিন্তু ভাষাভাষির একটা সমস্যা। এবং মানে তার পরিবেশটাই কেমন জানি, যারা থাকে, যারা গেস্ট ট্রিটমেন্ট করে তারা অবশ্যই জানে। আর আইভিএফের জার্নিটা আরও কঠিন, যারা আইভিএফ করে তারা অবশ্যই জানে যে আইভিএফ কষ্টটা
কত কষ্টকর। আর সবচেয়ে যেটা বড় কথা যে আইভিএফ হয়ে যদি ফেলিওর হয়ে যায় সমস্যা, সেটা অন্য জিনিস, কিন্তু আইভিএফ করার পর যদি যখন পজিটিভ হয়, প্রতিটা জিনিস এত কষ্ট মনে হয় যে, বিশেষ করে ওকে আমি দেখেছি যে রাত 3টার সময় উঠে হঠাৎ হাঁটাহাঁটি করতেছে, রাত্রেবেলা তো একটু ঘুমাইতোই না, মানে এত এইদিকে পেন ওইদিকে পেন। ডক্টরকে বারবার আমরা মেসেজ করতাম, ভাষাভাষি একটা সমস্যা ছিল, বারবার আমরা তাকে SMS করতাম, ম্যাডাম ऐसा है বা দিস প্রবলেম, এটা কমপ্লেক্স এটা। আর মাঝে সাঝে তার সর্দি, হ্যাঁ তার সর্দি থাকতো, তার গ্যাস, এত বেশি গ্যাস, তো গ্যাসের জন্য সে ঘুমাইতেই পারতো না, এবং মাথা সবসময় কিলবিল করতো, এইটা চিন্তা ওইটা চিন্তা। তারপরে হচ্ছে আইভিএফটা হচ্ছে একটা তলোয়ারের মতো, মনে হচ্ছে যে একটা, আমরা যেরকম ইসলাম ধর্মে যেটা বলি ফুল সেরাত বলে, যে পরকালে গেলে আমাদের নাকি ফুল সেরাত পার হতে হবে কিয়ামতের সময়, একটা সুতার চেয়েও চিকন একটা মানে সেতু পার হতে হবে। যারা পার হতে পারবে তারা বেহেশতে চলে যাবে। আর আপনি চিন্তা করছেন, সুতার চেয়েও চিকন, চুলের চেয়েও চিকন। আর যারা ভালো কাজ করছে তারা সুন্দর পার হয়ে চলে যাবে এখান থেকে 10-12 মাইলের মতো সেই ইয়ার প্রতি। তো আমাদের জিনিসটা সেরকমই গেছে আর কি। তো আমার ওয়াইফের বিশেষ করে যে একটা, মনে করো যে ওরকম একটা তলোয়ারের ধার, বা ওই এরকম ফুলসেরাতের পার হওয়ার এরকম একটা ধার, মানে সেই তলারের উপর দিয়ে চড়ে যাওয়া। আমরা মানে কোনো দিক, মানে এদিকে শরীর, এদিকে ফিনান্সিয়াল, মানে কোনো দিক আমরা মানে একটু কোনো কমতি করিনি কখনো। এবং আমরা আসলে শুধু এবারই নয়, মানে আসলে একটা বাচ্চা বেবি পাওয়ার জন্য আমার মনে হয় প্রত্যেকটা মানুষ, বিশেষ করে যাদের সামর্থ্য আছে বা নাই, তারপর তারা চেষ্টা করে। কিন্তু আমাদের যেটা বলবো, আমরা মানে চেষ্টার কোনো ত্রুটি করিনি, টাকা পয়সা থেকে শুরু করে, শ্রম থেকে শুরু করে। এবং আমি একটা জব করি, আমি এমনভাবে গিয়েছিলাম যে আমাকে বলেছিল যে জব তোমার থাকবে না, তারপর সেটা কোনো পরোয়া করিনি, এবং পরোয়া না করেও বেশ কয়েকবার গিয়েছি। তো এবার তো দীর্ঘদিন ছিলাম, তো আমি ধরে নিয়েছিলাম যে আমার চাকরি বাকরি অবশ্য থাকবে না, তো তাই সেটাও পরোয়া করিনি। তো আমার একটা ইচ্ছা ছিল যে বেবিটা হোক, একটা সুন্দর একটা ভবিষ্যৎ আমরা তৈরি করতে পারবো, কি হবে সেটা দেখা যাবে। কিন্তু আসলে কোনো দিক দিয়ে, ফিনান্সিয়াল সাথে কোনো দিক দিয়ে আমরা আসলে কার্পণ্য করিনি। তো আসলে মূল ঘটনাটা হলো, তো আসলে আমাদের তো এবার প্রেগনেন্সি এত এর আগে তো ছিল, কিন্তু এই যে এবার তো পজিটিভ হয়েছিল, আপনারা জানেন, মানে আগের যেগুলো আমরা করছি সেটা তো একটা অন্য অভিজ্ঞতায় আমরা ছিল, পার হয়েছি। এবারকারটা মানে একেবারেই আলাদা, এটা কি আর বলবো, ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা জানেন, আর এবার তার মানে বিটা এসএসজি এত হাই, এটা তো আপনারা জানেন, আমরা শেয়ার করেছি, প্রায় 4366 মানে তার রেঞ্জটা বিটা এসএসজির। তো ডক্টর তো খুবই হ্যাপি ছিল, আমরা হ্যাপি ছিলাম, আমি তো অবাক হয়ে গেছি। আমি প্রথমে যখন আমাকে ফোন করে বলে যে বিটা এসএসজি আপনি রেজাল্ট আসে চলে আসুন প্লিজ স্যার, তার তো হিন্দি বলে না, স্যার প্লিজ কাম ফার্স্ট টেক ইঞ্জেকশন, মানে আমার ওয়াইফের মানে ইঞ্জেকশন দেওয়ার জন্য তারা ডাক্তার। আমি ইঞ্জেকশন কেন ভাই? তো বলে যে বিটা এসএসজি রেজাল্ট কাম, বিটা রেজাল্ট মানে আমরা তো আগে করে কিট দিয়ে দেখছিলাম 2 দিন আগে, কিন্তু তখন পজিটিভ আসছিল। তারপরও আমাদের মধ্যে সেই বিশ্বাসটা ছিল না যে কিটেতে কত কি হয় না হয়, তো সেই জন্য আমরা কিন্তু ওই রেজাল্টটারই অপেক্ষায় ছিলাম। এটা আসলে বলে সবাই যে, আর আমার তো ফার্স্ট টাইম, তো আসলে বলে যে মানে ব্লাডের টেস্টটাই হলো আসল। আপনি ব্লাড টেস্ট, তারপরে আলট্রাসোনোগ্রাম, পরে স্ক্যান সবকিছুই আসলে আসল। তো বিটা এসএসজি রেজাল্টটা এত ভালো আসছিল না, প্রথমে যখন সে আমাকে বলে, সিস্টার বলে, মানে জুনিয়র ডক্টর বলে যে, সে বলে যে প্লিজ গুড ইউ কাম ফার্স্ট। আমি বললাম যে প্লিজ সেমি হাউ মেনি রেজ। তো সে বলে যে 4399। আমি মনে করছি যে 400, মানে ওই সময় আমার মাথা ক্যাচ করিনি এত বেশি হতে পারে। আমি 400 আমি রেখে দিই। আমি বললাম কি, আমি তাকে বললাম যে 400, 4000, ওরে বাবা 4000, 4366। অবাক কাণ্ড। আমার জানা মতে আমি 2-3বার IVF আমরা করেছি, কখন যাদের পজিটিভ হয়েছে এবং বেবিও হয়েছে তাদের কখনো 4366, মানে এটা অ্যাবসার্ড, মানে অসম্ভব একটা জিনিস যে এত বিটা এসএসজি আসে। তো পরে গেছি, তো ডক্টর তো বললো যে, ম্যাডাম বললো যে গুড লাক, বলে হাই প্রেগনেন্সি, এটা কিছু দেখতে হবে না। আমি বললাম যে 48 ঘন্টা পরে একটা টেস্ট আমরা সবখানে করতাম,
যেখানে যেখানে করেছি সবাই করে 48 ঘন্টা, নো নিড স্যার, দিস ইজ হাই প্রেগনেন্সি এবং কোনো চিন্তা করবো না। সে আমাকে বোঝায় বললো, তো তখন ওষুধ টষুধ দিল, তো এইভাবে চলতেছিলাম। তারপরে তো পরে যখন স্ক্যান করলাম, তো আপনারা তো জানেন স্ক্যানের ঘটনাটা, তো স্ক্যান করলাম যে টুইন আসার কথা ছিল কিন্তু আসলো সিঙ্গেল। ডক্টর খুব ওইটা ওই যে এটা দেখেই মনে করছিল যে টুইন হবে। হ্যাঁ টুইন হবে, এটা তো স্বাভাবিক, 1000 পার হলেই কিন্তু আমরাও টুইন মনে হয়ে যায়। মনে অনেক কিছুই তখন অনেক কিছুই মনে আমরা চিন্তা হয়ে করছিলাম যায় না? যে মনে হয় যেন আমরা চিন্তা করতেছিলাম যে বাংলাদেশে যদি চলে আসি, কি যদি করব? স্টিচ দিতে হয়, মানে বিভিন্ন ফর্মালিটি সেটা আর যারা টুইন কথা জানে, বেবির একটা অনেক অন্যরকম একটা টেনশন অনেক আছে। কিছু সমস্যা আরো তারপরে বেশি বাংলাদেশে হয়ে গেলে যায়। কোথায় স্ক্যান করব, কোন ডক্টরকে, আমি অবশ্য কত স্বপ্ন দেখছি আসলে। আমি যেখানে আমি প্রেগনেন্ট হওয়াটাই একটা বড় কথা ছিল, সেখানে যখন এরকম একটা শুনছি, মানে এটা যে কতটা একটা ইয়ের ব্যাপার এটা বুঝতেই পারতেছেন, ফিল করে দেখেন যে কি রকম একটা অবস্থা তখন আমাদের। এবং আমি ওখান থেকে আমরা অবশ্য বসে বসে নেট সার্চ করতাম যে বাংলাদেশে কোন হ্যাঁ। ডক্টর ভালো, কোথায় গিয়ে আমরা তার আন্ডারে থাকবো, এবং কে স্ক্যান ভালো করে বা কেউ স্টিচ দিতে আমিও পারে কত কিনা। ভিডিও দেখতাম যাদের হ্যাঁ। টুইন হয়েছে এইভাবে, হ্যাঁ, কি তাদের করছে না ভিডিও করছে, দেখতাম, কত যে ওই সময়টা বিভিন্ন আমাদের এইভাবে আইভিএফ পার হয়েছে। গ্রুপে আমরা শুনতাম। তো যাই হোক, মনে একটা আশা বেঁধে গিয়েছিল যে এবার তো ঘটনাটা তখনই ঘটে যখন আমরা স্ক্যান করতে যাই। এটা না, হলো ফার্স্ট স্ক্যান তো করছি। ফার্স্ট স্ক্যান করছে, হ্যাঁ করার পরে তারপরে ফার্স্ট স্ক্যান করার পর তো হ্যাঁ ইয়ে চলে আসলো, সবকিছু চলে আসলো। হার্টবিট চলে আসলো। হ্যাঁ, তো আবার সেকেন্ড স্ক্যান করার পরে না, পরে যখন আমরা সেকেন্ড স্ক্যান করতে গেলাম, একটা ইঞ্জেকশন দিল, সেকেন্ড 2টা ইঞ্জেকশন দিল। হার্টবিটও খুব তাড়াতাড়ি চলে আসছিল, অনেকের কিন্তু আসে না, হ্যাঁ 8 সপ্তাহে চলে আসলো। শুধু হার্টবিট না, সঙ্গে মানে যা যা আসতে লাগে না, হ্যাঁ তারপরে না, তা তো বলছি ফ্রেন্ডসরা তো না, সবাই আবার যেহেতু পুনরায় রিপিট করে হ্যাঁ বলতেছে সেখানে ইয়োগ, তারপর হচ্ছে লেন্থ টেন্থ সব, মানে যা 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 থাকতে যাবতীয় হয়, সবকিছুই ছিল, সবই না খুব তাড়াতাড়ি আসে। তাড়াতাড়ি আসলো। মানে খুব হাই প্রেগনেন্সি তো, তবে সিঙ্গেল টোন আসলো, ডাবল টোন হ্যাঁ, আসেনি। ডাউলটন আসেনি। তো সিঙ্গেল বেবি আসলো, তো ডক্টর তখনও একটু মন খারাপ করলো, সেদিন একটা সিঙ্গেল মন বেবি খারাপ মন আমাদের খারাপ হয়েছে, হয়েছিল। এবং আমাদের তারপর চিন্তা করলো যে না, কিন্তু আমি মন যাক, খারাপ তারপরও করিনি, কারণ আমার মনে হয়েছে যা যাক, পাইছি এটাই পাইছি অনেক একটাই, বড়, হ্যাঁ অনেক কারণ বড়। আমরা তো এটাই চাইছিলাম। তো সবকিছু হওয়ার পরে তারপর তো আমরা পরে আবার সেকেন্ড টাইম করলাম, তখনও ঠিক ছিল। তখন একটা জিনিস ধরা পড়লো, যে বলল যে সব ঠিক আছে, তো মানে সামথিং রং, ডক্টর মুখ কালো করলো, যে বলছে যে সাবকরনিক হ্যামারেজ হয়েছে এখান থেকে। সাবকরনিক হ্যামারেজ মিন আমরা তো কখনো নামও শুনিনি, শুনিনি। এখন আমার মুখস্থ হয়ে গেছে এটা, সাবকরনিক হ্যামারেজ। এটা একবার মনে গেছে, সাবকরনিক হ্যামারেজ মিন হচ্ছে যেখানে ইমপ্লান্টেশনটা হয়, মানে ভ্রূণটা ইউটারাসে যেই জায়গায় স্থাপিত থাকে সেই জায়গা থেকে কিছু রগ, ছোট ছোট হয়তো শিরা, মানে খাবার, হ্যাঁ ব্লাড মানে ছিঁড়ে গেছে। তো ওইটা একটু রক্ত জমে গেছে। আর এটা স্বাভাবিক যে আইভিএফ করলে কিন্তু, বা প্রেগনেন্ট হলেই যে অনেক সময় ব্লাড ব্লিডিং হয়, তো ওষুধ খায় বা ইঞ্জেকশন দিলে ঠিক হয়ে যায়। তো ডাক্তার ওষুধ দেবো, এটা কোনো ব্যাপার না। এটা আমি বলছি কি এটা তো বের হয়ে গেল, না না না, সে তো চমকে উঠলো, না এটা বের হওয়া যাবে না, ওর ভিতরে রিজলভ হয়ে যাবে। উনি একটা ইঞ্জেকশন দিল, তো 500 mg, আর 500 mg আর দিল 7 দিন, আরেক সপ্তাহ 2 সপ্তাহ পর, তারপর তৃতীয় সপ্তাহে আবার আসতে বললো। তো আমাদের তখনই হয়ে গেলো 8 সপ্তাহ তো হয়ে গেছিলো। হ্যাঁ, তো তখন আমাদেরকে দিল, তো আমরা সেই ইঞ্জেকশন দিলাম, মোটামুটি সবই। তো আসলে ওর তো খুবই কষ্ট হতো, আগে থেকেই কষ্ট হতো, এত গ্যাস, এত ওষুধ, আর আর এক্সট্রা ইঞ্জেকশন তো আছেই, পরে 2টা ইঞ্জেকশন অ্যাড করলো। আড়াই মাস চলতেছিল, কারণ আইভিএফ এর হিসাবটা অন্য তো। তো আর নেভালে একটা পুশ করতে হতো, আমিই করতাম, এবং থাইতে করতে হতো। পরে আরেকটা ইঞ্জেকশন দিল, আর ওষুধ বাড়িয়ে দিল ডোজ, আবার কিছু ইঞ্জেকশনের ডোজ কমিয়ে দিল, এইভাবে চলতে চলতে তো আমাদেরকে যখন মানে প্রায় 2.5 মাস হলো, তো আমাদেরকে বলছিল যে লাস্ট 30 আগস্টে আমাদেরকে বলছিল যে, না 30 না, 5ই সেপ্টেম্বর, 5ই সেপ্টেম্বর একটা টাইম ছিল যে তোমরা 5ই সেপ্টেম্বর তোমরা আসো, মানে 3 মাস হয়ে যেত, 3 মাস 1 সপ্তাহ আর কি। হ্যাঁ হ্যাঁ, তো বললো যে তোমরা 5 তারিখে আসো, একেবারে সেপ্টেম্বরের। তো আমরা চিন্তা করলাম যে না, আসলে এতদিন পর মাঝে একবার টেস্ট করি। তো এই জন্যে আমরা কিন্তু সবসময় কিন্তু ম্যাডামকে, ডক্টরকে টাচে রাখতাম। তো সে কিন্তু বিরক্ত বোধ করতো, কারণ আসলে এখানে একটা ভাষাভাষী প্রবলেম, বারবার মেসেজ করা, আর আমি তো সবসময় ওষুধ আনতে যাইতাম,
আপনার তো ভিডিওগুলো দেখছেন, মানে কাছাকাছি ছিলাম, তো মাঝে মাঝে সেখানে ডিস্টার্ব করতাম। তো বললো যে ঠিক আছে তুমি একটা কাজ করো। তো এটা হলো আগস্ট আগস্ট মাসের 29 তারিখ, 26 না 27 তারিখ, 26 তারিখ কোথায়। তো আমি বললাম যে বলছি ঠিক আছে নিয়ে আসো, তো নিয়ে গেলাম। তো এদিকে নিয়ে যাওয়ার পরে তো এদিকে আমি মোটামুটি মানে এদিকে টিকিট কেটে ফেলছি না, যে বাসায় চলে আসবো নাকি এরকম না একটা, না, হ্যাঁ না, টিকিট না কাটেনি। তো হ্যাঁ গুছিয়ে ফেলছি। তো না শোনা পর্যন্ত আমরা কিভাবে হ্যাঁ আসবো? তখন নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে যখন ডক্টর মানে আলট্রাসোনোগ্রাম করতে নিয়ে গেল ওকে, মানে স্ক্যান করতে, তো স্ক্যান করতে আসে তখন হঠাৎ আমার ওয়াইফ মানে বের হয়ে আসে, বলে যে আমি তো বসে আছি, আমি তো অবাক হয়ে গেলাম, মানে সে আসে বলে যে ডাক্তার কি বলতেছে, আমি কি বলতেছে, ও ডাক্তার বলছে কিছুই নেই, হার্টবিট নেই। আমি বলছি, কি বলো? আমি তো অবাক হলাম, তো এখানে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিল। আমি তো একেবারে আকাশ থেকে পড়লাম, কারণ এই যে জার্নি, এই যে প্রচুর টাকা পয়সা গেল, মানে প্রতিদিন হোটেলে 1500 রুপি করে দিতে হতো, মানে একদিন পার ডে। মানে কষ্টের কথাটা বাদেই দিই, এই সমস্ত জিনিসগুলো তো আছেই, এবং কষ্ট তো একটা সেটা তো বলে প্রকাশ করা যাবে না। এবং জিনিসপত্র এত দাম সব কিছু, এবং চাকরি ছাড়ে দিয়ে আসে, মানে আমি যদি ওইখান থেকে মেসেজ করতাম বা ফোন করতাম, আমার যে বস সিনিয়র সে ধরতই না, সে কথা বলতেই যাইতো না, মানে কি যে একটা পেইন, মানে চিন্তাই করা যায় না। তো যাই হোক, তো আসে একেবারে মানে আসে কান্নাকাটি কথা, আমি তো চুপ করে কী হচ্ছে কী হচ্ছে, তো মানে আসে একেবারে মানে ভেঙে পড়ছে। পরে তখন আমি ওকে সামলাইলাম, এখন লোকজন সব দেখে আছে, একটু তো চুপ করে ডক্টর বলছে যে কী করব। ডক্টর মানে, কারণ স্বাভাবিক যখনই একটা জিনিস খারাপ হয়, খারাপ কিছু হয়, তখনও কিন্তু দেখা যায় কি যে মানে সেই জিনিসটা তারা ইগনোর করতে যায়, কারণ তাদের পরিবেশটা খারাপ হয়ে যায়, পরবর্তী আরও 2টা রুগী দেখবে, জানবে। ডক্টর যতই ভালো হোক, যতই ইয়ে হোক, কারণ কেউ চায় না যে তখন কিন্তু মানে রুগীরা বিমুখ হয়ে যায়। তো ডক্টর বারবার যাচ্ছে যে জিনিসটা যেন না মানে স্প্রেড হয়ে যায়। তারপরে সে আসলে আমাদের তো আমরা তো আসলে ব্যর্থ দলের ভিতরেই পড়ছি, মেইন কথা, কারণ এটা আমাদের ফার্স্ট টাইম না, তো ফার্স্ট টাইম আসলে এই পর্যন্ত আসতে পেরেছি, কারণ 2-3বার এরকম তো মনে করেন যে টেস্ট করার পরেই মানে ফেলও দেখেছি। তো কিছুটা আসলে মাইন্ডের দিক দিয়ে আমাদের অনেকটা শক্ত আছে, কিন্তু এটা একেবারে নেওয়া যাচ্ছিল না। তারপর যেহেতু আমাদের সে একটু অভ্যস্ত, তো বাধ্য হয়েই নিতে হয়েছে, ওকে একটু সামলায় নিচ্ছি। ডক্টর বললো যে কিছু করার নাই স্যার। আমি তো অনেক অনেক আশাবাদী ছিলাম যে কেন হলো, আমি রিজনটা কি, সে কোনো রিজনেই বলতে পারলো না যে না, কেন। তখন সে বললো যে আরেকটা হসপিটালে যাও। না না, সেটা তো পরে বলছে না, এটা আমার, আমি বলছি যে এটা কোনো ইয়ে নেই। বলছে না, আমি তো আল্ট্রাসাউন্ড করলাম, যে তোমরা এখন এখানে আরেকটা হসপিটাল, যে হসপিটালে মানে তারা টেস্টগুলো এখানে করা, এখানে নাম করা হয় একটা হসপিটাল, কি জানি হসপিটালের নাম, যাই হোক মনে নাই, সব কিছু আছে প্রেসক্রিপশনে। তখন সে বললো সেখানে তুমি যাইতে পারো, এখান থেকে 1 মাইল 1 কিলো দূরে, সেখানে আরেকটা টেস্ট করতে পারো, তাহলে সেখানে গেলে কি চান্স হবে? বলছে আমার মনে হয় না, এটা স্বাভাবিক, রেজাল্ট তো এখানেই সব সব কিছু ঠিক আছে, শুধু হার্টবিট নাই, ইয়োগ মিয়োগ সব কিছু ঠিক আছে। তো সেটা বললো যে তোমরা যাও, যা এক টেস্ট করতে পারো। আমি জানি যে এটা কিছু না, ডাক্তার বললো যে এটা সম্ভাবনা নেই 1%, আর যেহেতু তাদের মেশিন ভালো, তো কী করবো আর। তো সে বললো যাই, কিছু না, তারপর যাই। তারপর এখান থেকে গেলাম, যাই ওই একই রেজাল্ট। সেই বললো যে সাবক্রনিক হ্যামারেজ হওয়ার জন্য মানে সেই যে ওষুধগুলো দিচ্ছে সেই ওষুধে কমেনি, মানে কমেনি একেবারে, ওষুধে মানে ওই ব্লাডটা একটু চারিদিকে ছড়াই গেছিলো বেবির চারপাশে যাওয়াতে, বেবি হার্টবিটটা, হ্যাঁ সে খাওয়া পাচ্ছিল না, মানে আরও রগগুলো ছিঁড়ে গিয়েছিলো, যেটা দিয়ে খাবার পায়, মানে বেবিটার সঙ্গে যেই ইউটাসে যে যেটা সম্পর্ক, মানে সেইখান থেকেই মানে ব্লাডটা যায়, কারণ বেবি তো আসলে ব্লাডেই খায়, সেই ব্লাডটা হয়তো যাচ্ছিল না, সে খাওয়া পাচ্ছিল না, এবং রগগুলো ছিঁড়ে যাওয়াতে মানে রক্তগুলো বাইরে চলে আসতো। তারপর তো সেটা শেষ কথা না, মানে সেটা দেখে আসে সারাদিন কী অবস্থা, নাই খাওয়া দাওয়া কিচ্ছু নাই। তারপর ওর একটা অবস্থা, সবচেয়ে বেশি ওর মনে অবস্থাটা খুবই খারাপ, ও তো আরও খুবই কষ্টে ভেঙে পড়ছে। কিন্তু আমি আর কী করব, সেই সকালে বের হয়ে গেছি, চিন্তা করলাম তাড়াতাড়ি আসবো, কোনো খাওয়া দাওয়া কিছু নাই, সেইভাবে সারাটা দিন। আবার এখানে যে টেস্ট করার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে, ওখানে অনেক সিরিয়াল, প্রায় 2-3 ঘন্টা থেকে আবার রেজাল্ট নিয়ে আবার ম্যাডামের কাছে আসলাম, সেই বিকেল 5টার দিকে, সেই সকালে বিকেল 5টার দিকে আসলাম। আসার পরে সে আবার দেখে বলে যে এই ব্যাপার, তো এখন কাজ করে এখন আর কী করবো, তোমরা বাসায় যাও, একটা ওষুধ দিয়ে দিয়েছি, ওষুধ দিলাম 2টা ট্যাবলেট, কালকে সকাল ভোর 6টা 5:30 দিকে খাবে, আবার 2টা 12টার সময় খাবে, দেখে ব্লিডিং হবে, সব কিছু ঠিক হয়ে যাবে। আর যদি না হয় পরে অন্য চিন্তা। তো কী করবো, এই বাসায় রুমে চলে আসলাম। আসে এখন
তো খুব কঠিন অবস্থা। তো সকাল রাত্রেবেলা খাইলেও কিছু হয় না, দুপুরবেলাও খাইলেও তো ব্লিডিং হয় না। পরে আবার গেলাম, আবারও 2টা দিল, বলছে যে এটা আবার 2 ঘন্টা পরে খাও, 5 ঘন্টা পরে খাও, আবার সকালে খাও। তো দেখা যাচ্ছে যে সন্ধ্যার দিকে ব্লিডিং শুরু হলো। তো আমরা চিন্তা করলাম যে আর থাকে কোনো লাভ নাই, যেহেতু আমার চাকরি আছে, ছুটি ছাটার অবস্থা খারাপ, আর মানে আর ভালোই লাগছে না, সেই রুমটাতেই থাকতে ইচ্ছা করছে না। অ্যাবর্শন করে তো বের করতে হবে। হ্যাঁ, তো অ্যাবর্শন করতে বের করতে হবে। তো তখন আমরা ওষুধ নিতে সেইভাবে ডাক্তারকে বললাম যে আমরা তখন 26 তারিখ তো ছিল, 26, 27 তারিখ, 28 তারিখে, তবু আমি ফ্রাইডে ছিল, তারপর 28, 26, 27, 28 তারিখে টিকিটটা কাটলাম। তো ওইদিকে কাটলাম, যাই হোক এটা অপারেশন হয়ে যাচ্ছে। তো সিস্টারকে, ম্যাডামকে বললাম যে ম্যাডাম এরকম টেক্সট করলাম, যে ঠিক আছে তাহলে তো ঠিক হয়ে যাবে। কিন্তু না, ঠিক যেদিন 28 তারিখে আমি টিকিট কাটছি, 29 তারিখে টিকিট কাটছি, সরি 28 কি 29 তারিখে, যাই হোক মানে 29 তারিখে টিকিট কাটছি সকালে। হ্যাঁ, তো তখন আমরা যখন 27 তারিখে তো ব্লিডিং শুরু হলো, 27 তারিখে যখন যাই, তো তারপর যা হোক, যেহেতু ব্লিডিং যে অ্যাবর্শনের মতো হয়েছে, সেই অ্যাবর্শন হচ্ছে। তো আমার চিন্তা করলাম যে আর কোনো সমস্যা হবে না। কিন্তু সেই যে বাথরুমে ঢুকে থাকে, তার সেই ব্লিডিং মানে অ্যাবর্শনে যেই মানে বেবির যেই মানে বিভিন্ন অংশগুলো মানে একটু 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 করে মানে সে বের হতেই আছে, সে একেবারে টয়লেটে ঢুকে আছে, যে একেবারে বের হইতেই পারতেছে না, কারণ বের হলেই একেবারে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মানে এত ব্লিডিং প্রায় 4-5 ঘন্টা ধরে, একটু থামে যায়, আবার হয়, আবার ধুয়ে ফেলে, আবার হয়, এইভাবে করতে করতে সে তো একেবারে ঠান্ডায় একেবারে হাত পা ঠান্ডা হয়ে গেছে। কিন্তু কিছু করার নাই, কারণ রুমে আসলেই তো সব কিছুই নষ্ট হয়ে যাবে। এরকম 2-1 বার হয়েছে, আবার বসে করে দিছি। সেইভাবেই তাকে থাকতে হয়েছে। আমিও বাথরুমে যাইতে পারছি না। এইভাবে করে সে 5 ঘন্টা পরে মোটামুটি একটু ব্লিডিংটা কমছে। তারপর কোনো রকম করে আসি। তারপর সকালবেলা এইদিকে তো আমি 28 তারিখে টিকিট কাটে ফেলছি, 29 তারিখে টিকিট কাটে ফেলছি, তারপর সকাল 28 তারিখ। তো ডক্টর বললো যে ঠিক আছে, ব্লিডিং সব যেহেতু হয়ে গেছে, অনেক কিছুই মানে বের হয়েছে, যেটা আর কি বলবো, অবশ্য হলে যা হয়। তো আমরা মনে করলাম যে মোটামুটি যেই ময়লাগুলো ছিল সেগুলো সব বের হয়ে গেছে, কিছু করার নাই। তো তারপর দিন সকালে যখন আমরা ডাক্তার বলে যে দেখা করে যাও, আর কিছু প্রেসক্রিপশন টেসক্রিপশন করে দিই, যেহেতু হয়েছে অ্যাবর্শন হলে তো অনেক কিছুই মানে ওষুধ কিছু ভিতরে যদি কোনো সমস্যা থাকে আমি একটা স্ক্যান করব, আর তোমাদের যেহেতু যাচ্ছ কিছু ওষুধ খেতে হবে, পিলকিল খেতে হবে, কারণ যেহেতু ইঞ্জেকশন দিতে হতে পারে, কারণ অনেকদিন হয়ে গেছে, প্রায় 3 মাসের মতোই হয়েছে, 1 সপ্তাহ কম। তো তারপর তখন আমরা কি করলাম, আমরা স্ক্যান করে দেখার কথা না। হ্যাঁ, ওই যে বললাম, তখন আমরা গেলাম, আরেকবার। মানে স্ক্যান করে দেখে বলে যে না, এখনো ভিতরে মানে কিছু অংশ রয়ে গেছে। তো এটা এখন আর এদিকে কিন্তু আমি ডক্টরকে বলছিলাম যে আমি 29 তারিখে, বলছি হ্যাঁ তুমি টিকিট কাটতে পারো। তো এদিকে আমি 29 তারিখে সকালে টিকিট কাটছি, কিন্তু 28 তারিখে সকালে বলে যে এখন এটাকে ডিএনসি করতেই হবে। কি অবস্থা, কি বলবো। আর তো আমি সকালে যেতে বললে হ্যাঁ ওইভাবে যেতে পারবে, আর টিকিট কিন্তু প্রচুর টাকা দিয়ে কাটতে হয়েছে। তো তখন সকালবেলা সেই শুরু হয়ে গেল তার প্রসিডিউর, সেই সকাল সেই দুপুরেবেলা তার ডিএনসি হলো, সেইটা তাকে মানে অ্যানেস্থেসিয়া দিল, এবং সেই 3টা, 3:30, 4টার দিকে তার জ্ঞান ফিরলো, মানে ঢুকালো 3টার দিকে। সকাল থেকে সেই প্রিপারেশন, আবার 7টা, 8টা, রাত 8টার সময় তাকে ছাড়লো। তো সেইখান থেকে আসে সেই পেইন, আবার ওষুধ টষুধ নিয়ে আবার আমরা রুমে আসলাম। আসে রাতে কঠিন অবস্থার ব্যথা, প্রচণ্ড ব্যথা, সে নিয়ে আবার সকাল 10টার সময় ওইভাবেই, যেরকম প্রথম রাতটা অনেক কষ্টে গেছিল। এবং যেইভাবে আমরা প্রথমবার ফেব্রুয়ারিতে গিয়েছিলাম, ল্যাপ্রোস্কোপি করছিল, তারপর হঠাৎ করে হুট করে দিলাম, চলে আসলাম। আর হুট করে এই সে আবার ডিএনসি করলো, কিন্তু আর কিছু করার নাই। সেইভাবে দিয়ে আমরা তারপরে বাংলাদেশে চলে আসলাম। জার্নিটা আমাদের এই, আপনারা যারা শুনতে চেয়েছিলেন, আমরা আপনাদেরকে শেয়ার করিনি এই কষ্টের কথা, এই দুঃখের কথা। আর কি বলবো, যে আমি আল্লাহর কাছে একটা জিনিসই প্রার্থনা করি, যে কারো যেন এই কষ্টের জীবন, মানে এরকম কষ্ট যেন কারো না হয়, এবং কষ্ট যেন ধারে কাছে না আসতে পারে। আর কিছু বলার নাই। তো এই হলো আমাদের জার্নিটা। আর তারপর থেকে যে এতদিন পর
আপনার তারপর 4 মাস চলে গেল, 3 মাসে ওষুধ দিল যে অনেক ওষুধ খেতে হবে, অনেক পেইন, এখনও অনেক সমস্যা, শারীরিক সমস্যা অনেক দেখা দিচ্ছে। কারণ এটা হওয়ার পরে তারপরে এই যে বিশেষ করে ল্যাপ্রোস্কোপি করার পরে তার শারীরিক অনেক প্রবলেম দেখা দিচ্ছে। আর এটা হওয়ার পরে আরও অনেক শারীরিক প্রবলেম হচ্ছে। সে ঠিকমতো চলাফেরা করলে তার অনেক সমস্যা হয়, অনেক কিছু হয়। এত যে কষ্ট, এত যে পেইন, তারপরে আল্লাহ যে কী কপালে রাখছে সেটা আমরা জানি না। আর কারোর ভাগ্য যেন আমাদের মতো না হয়। আমাদের ভাগ্যটা অনেক অনেক ভালো, আল্লাহ আমাদেরকে ভাগ্যটা অনেক ভালো রেখেছে, করছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক মানে মানে ধন্যবাদ জানাচ্ছি যে ভিডিওটা যারা আমাদের এতক্ষণ ধরে দেখতেছেন। কারণ ধন্যবাদ জানানো ছাড়া কোনো উপায় নেই। আর আমাদের জন্য দোয়া করবেন। আর কি বলবো, আজ এই পর্যন্তই। তো আমাদের সঙ্গে থাকবেন, দোয়া করবেন। এই কষ্টের কথাগুলো আসলে আমরা আর বলতে চাইনি কারোর সামনে, বলতে চাইনি কিন্তু কিন্তু দেখতেছি সবাই আজকাল প্রশ্ন করতেছে, তাই বাধ্য হয়ে আমরা বসলাম এই নিয়ে। কারণ এগুলো কথা বললে অনেক কষ্ট লাগে, কষ্ট ভুলে থাকতে চাই। আমি তো বলতেই যাইনি যে না, যে বলবোই না, থাক, বলে কি হবে। যেহেতু আমরা ভিডিওগুলো করি, আর ভিডিও করি একমাত্রই যে আমরা ভালো থাকার জন্যই করি। সত্যি কথা, যে নিজেকে ব্যস্ত রাখার জন্যই আসলে ভিডিওগুলো করি। আর ইউটিউব চ্যানেলটা এই জন্যই আমাদের আসলে করা আগে থেকেই। না হলে তো এত কষ্ট করে তো কোনো মানে হয় না। আপনারা হয়তো দেখবেন যে ভিডিওগুলো ম্যাক্সিমাম সেই করে, আমি তো সময় খারাপ পাই না। লাগে। আমার সময় যারা প্রেগনেন্ট ছিল তাদের এখন বেবি হয়তো হওয়ার টাইম হয়ে আসতেছে, আর আমার এই অবস্থা, আমার জন্য যে কতটা কষ্টের এটা বলার মতো না। প্রতি মুহূর্ত আমি শুধু লুকায় রাখি, নিজের কষ্টটা ঢুকায় রাখতেছি, আর উপরে শুধু ফিনিশিং দিয়ে চলতেছি। কারণ আমি কারোর সামনে দেখাতে চাই না আর কষ্ট। আজকে এই কথাগুলো বলাতে আমি আর ধরে রাখতে পারলাম না। ঠিক আছে, মন খারাপ করে না। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফিজ।